আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি ইতিপূর্বে তোমাদেরকে আগে ক্লাসও করেছি এবং সেই ক্লাসে প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনাটা শুরু করেছি। পরপর প্রথম অধ্যায়ে বেশ কিছু জিনিস আমরা আলোচনা করব। তো প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ, এই অতীত স্মরণের ক্ষেত্রে অতীতকে বা রিমেম্বারিং পাস্ট, কীভাবে মানব সভ্যতার বিবর্তন ঘটেছে বা গুহাবাসী মানুষ, খাদ্য সংগ্রাহক মানুষ কীভাবে খাদ্য উৎপাদক বা স্থায়ী বসতি স্থাপনকারী মানুষে পরিণত হয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। তো অতীত স্মরণের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতেও অতীত স্মরণকে কতগুলো বিভাগে ভাগ করেছিলাম এবং সেই বিভাগগুলো মূলত তিনটি বিভাগ ছিল। তিনটি বিভাগের মধ্যে আমরা বারবার বলেছি, তাই আর ব্যাখ্যা করব না, তোমরা শুধু ছবিতে দেখে নাও। তিনটি বিভাগ, আবার প্রতিটি বিভাগ কতগুলো উপবিভাগে বিভক্ত ছিল। তো আমি এই উপবিভাগগুলোর মধ্যে একটি, অর্থাৎ প্রথম যে বিভাগ অতীত কল্পনা, তার যে উপবিভাগগুলো রয়েছে তার মধ্যে পৌরাণিক কাহিনী আমি আলোচনা করেছি, কিংবদন্তি আমি আলোচনা করেছি। তা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে লোককথা। এই লোককথা বা ফকটেলস আমরা এটাই আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা লোককথায় চলে যাই। লোককথা ক্ষেত্রে লোককথা কি, লোককথার সংজ্ঞা কি, এগুলো কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমি প্রথমে শুরু করি লোককথা দিয়ে। আসলে লোককথা ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটু তোমাদের ধারণা করা দরকার আছে বা জানার দরকার আছে। আসলে লোককথা হলো কাল্পনিক গল্পগাথা, মূলত কল্পনা। বারবার এই কথাটা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিমেম্বারিং পাস্টের ক্ষেত্রে আমরা কল্পনাটাকে বেশি গুরুত্ব দিয়েছি। তবে এটা একটা ঐতিহ্যবাহী সাহিত্য। লোককথা মানে লোকমুখে প্রচারিত, দীর্ঘদিন ধরে চলে আসা এই কাহিনীগুলো কোনো অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুসরণে সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। কারণ এখানকার যে উদ্ভবকাল, এই কাহিনীগুলো ঠিক কোন সময় উদ্ভব হয়েছিল এবং কিভাবে ক্রমান্বয়ে মানে বিবর্তনের পথ বেয়ে এগিয়ে এসেছিল তা কিন্তু সঠিকভাবে বলা যায় না। তবে বিভিন্ন দেশের লোককথার কাহিনী রয়েছে। সভ্যতার বিকাশের সেই সূচনা লগ্ন থেকে ক্রমান্বয়ে সমাজ সংস্কৃতির যে মৌখিক ঐতিহ্যের যে ধারা রয়েছে, সেই মৌখিক ঐতিহ্যের ধারা বেয়ে অতীত থেকে মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় এক পুরুষ থেকে পরবর্তী পুরুষ, প্রজন্মের পর প্রজন্ম, ভারতে হাজার হাজার বছর ধরে এই ব্যাপারটা কিন্তু চলে আসতেছে। এবং এভাবেই কিন্তু এই যে চলে আসা দীর্ঘ পথকে অতিক্রম করা, দীর্ঘ বিবর্তনের পথ বেয়ে চলে আসা, লোক মুখে প্রচারিত হওয়া কথা, সেই জন্য এটা হচ্ছে লোককথা, অর্থাৎ লোক মুখে প্রচারিত বলেই লোককথা। মূলত ডেনমার্কের হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, জার্মানির জ্যাকব ও উইলহেম গ্রিম ভ্রাতৃদ্বয়, যারা জ্যাকব গ্রিম এবং উইলহেম গ্রিম, এরা লোককথার অন্যতম জনপ্রিয় গল্পকার ছিলেন। এরা মূলত লোককথা নিয়ে গবেষণা করেছেন। এবার আমরা লোককথার সংজ্ঞাটা বলি। অ্যাকচুয়ালি লোককথা বলতে কি বোঝায়, লোককথা কাকে বলে, এটা একটু তোমাদের জানার দরকার আছে। লোককথার সংজ্ঞা আমি বলি যে মূলত লোককথা বলতে যেটুকু বোঝায় যে লোককথা হলো আমাদের লোক সাহিত্যের যে জনপ্রিয় শাখাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ধারা বা অন্যতম একটা দিক হচ্ছে লোককথা। এর সংজ্ঞা বলতে বোঝায় মূলত সাধারণ স্তরে, মানে লোক সমাজের সাধারণ স্তরে মানুষ রসগ্রহণের কথা, অর্থাৎ মানুষের মধ্যে একটা আকর্ষণ থাকবে, আকর্ষণ একটা তৈরি করতে হবে। এটা ছিল এর একটা বড় দিক, যে আকর্ষণ না থাকলে কিন্তু মানুষ এটাকে গুরুত্ব দেবে না। তবে এর পাশাপাশি তার নিজস্ব, মানে একটা দেশ যখন লোককথা প্রচার করবে তাদের নিজস্ব ঐতিহ্য এবং কৃষ্টিকে রক্ষা করতে হবে, তবে গিয়ে সাহিত্য গড়ে উঠবে। এর আবার দুরকম সাহিত্য আছে লোককথা। পদ্য হিসাবেও বর্ণিত হয়, গদ্য হিসাবেও বর্ণিত হয়। তবে পদ্য হিসাবে যখন এটা বর্ণিত হয় তখন সেটাকে বলা হয় গীতিকা, আর গদ্য হিসাবে যখন এটা প্রকাশিত হয় তখন সেটাই হচ্ছে লোককথা। অর্থাৎ বংশ পরম্পরায় প্রচলিত হয়ে আসা বা চলে আসা যে রসগ্রহণের সাধারণ মানুষের কথা দীর্ঘ প্রজন্মের পর প্রজন্ম অতিক্রম করে চলে আসে, যার মধ্যে যথেষ্ট রসাত্মক বিষয় রয়েছে এবং একটি সভ্যতার কৃষ্টি সংস্কৃতি নিজস্ব ঐতিহ্য রয়েছে, এবং অবশ্যই সেটা গদ্য রূপ। এটাই হচ্ছে লোককথা। তাহলে লোককথা কি আমরা বললাম, লোককথার সংজ্ঞা কি আমরা বললাম। এইবার আমরা লোককথার মূল আলোচনায় চলে যাব। অর্থাৎ মূল আলোচনা বলতে লোককথার উদাহরণগুলো আমরা বলবো, এবং এই লোককথার উদাহরণগুলোর ক্ষেত্রে কিছু লোককথার উদাহরণ আমরা দেব। সব উদাহরণ দেওয়া
আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কিছু উদাহরণ দেব এবং সেই উদাহরণগুলোর ব্যাখ্যা দেব। যেমন প্রথম উদাহরণ হিসেবে আমরা দেব সাত ভাই চম্পার কথা। সাত ভাই চম্পা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সৃষ্টি করা একটা চরিত্র, মানে ঠাকুমার ঝুলি। 1907 খ্রিস্টাব্দে ঠাকুমার ঝুলি নামক যে বাংলা লোককথা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেই বইয়ে একটি জনপ্রিয় গল্প হচ্ছে সাত ভাই চম্পা। এখানে মানে সাত ভাই চম্পা তোমরা সবাই জানো, একজন রাজার ওই তিনজন রানীর নিয়ে কাহিনী। সেই তিনজন রানীর পুত্র সন্তান ছিল না, পরে ছোট রানীর ওই 7টি ছেলে একটি মেয়ের জন্ম দিল। রানীরা সেই শিশুগুলিকে মাটিতে পুঁতে দিল, রাজাকে জানালো না, বললো যে রানীর গর্ভে ওই 7টি ব্যাঙ হয়েছে, একটি ইঁদুর জন্মগ্রহণ করেছে। এইভাবে তারা একটা গল্প তৈরি করলো। অনেক দিন পরে রাজা প্রকৃত ঘটনা জানতে পারলো এবং অন্যান্য রানীদের প্রাসাদ থেকে বের করে দিল। এইরকম একটা কল্প কাহিনী দীর্ঘদিন ধরে চলে আসতেছে এবং এটা আমরা খুব আনন্দ সহকারে, খুব রসবোধের মধ্য দিয়ে এটা পরিচালিত হয়, মানুষ এটাকে উপভোগ করে। দ্বিতীয় ক্ষেত্রে একটা উদাহরণ আর একটা দিই, ভারতীয় ইতিহাসের একটা উদাহরণ হচ্ছে আলীবাবা ও 40 চোর। এটাও তোমরা জানো, আরব্য রজনীর এটা লোককথা। মানে কাসেম এবং আলীবাবার সম্পত্তি দখল, প্রথমত কাসেমকে বলা হয়েছে যে কাসেম আলীবাবার সম্পত্তি সব দখল করে নিয়েছিল। আলীবাবাকে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে সে কাটতো আর জীবিকা নির্বাহ করতো। তারপর একদিন জঙ্গলে দূর থেকে সে 40 জন চোরকে দেখলো, সেই পাহাড়ের গুহায় চিচিং ফাঁক করে তারা পাহাড়ের গুহার ভিতর ঢুকে যেত, সেখানে প্রচুর ধনসম্পত্তি রেখেছিল। আলীবাবা সেই সমস্ত সম্পত্তিগুলোকে হস্তগত করে। আলীবাবা সেই সম্পত্তির খবর জানে, পরে কাসেম তার কাছ থেকে জোর করে জানতে পারে যে কী করে গুহার মধ্যে ঢুকতে হয়, কিন্তু সে পরে গুহার মধ্যে তো ঢুকে কিন্তু চিচিং ফাঁক কথাটা ভুলে যায়। পরে গুহার গর্ত থেকে আর বেরোতে পারে না, চোররা তাকে হত্যা করে। এটাই হচ্ছে আলীবাবা 40 চোরের গল্প এবং এটাও কিন্তু দীর্ঘদিন ধরে দীর্ঘ বিবর্তনের পথ বেয়ে ধারাবাহিক ঐতিহ্য হিসাবে লোকমুখে প্রচারিত, প্রজন্মের পর প্রজন্ম এই ব্যাপারটা কিন্তু চলে আসছে। এরপরে আমরা যে কাহিনীর কথা বলবো সেটা হচ্ছে লক্ষিন্দরের জীবন প্রাপ্তির কথা বলবো। এটাও কিন্তু বেহুলা লক্ষিন্দরের একটা পুরাণের কাহিনী। শিবের উপাসক চাঁদ সদাগর মর্তে মনসার পূজা বিরোধিতা করছিল, পরবর্তী ফলশ্রুতি হিসাবে তার সন্তানগুলো একজন মনসার কোপে মারা যাচ্ছিল। তার সপ্তলিঙ্গা মধুকর ডুবে যায় সমুদ্রে। তারপর ধীরে ধীরে একটা সময় বেহুলা স্বর্গে গিয়ে নৃত্য পরিবেশন করে লক্ষিন্দরকে উদ্ধার করে এবং তার পুত্র সন্তানরা ফিরে আসে এবং মর্তে চাঁদ সদাগর তার পূজা প্রচলন করে। এভাবেই কিন্তু লক্ষিন্দরের জীবন প্রাপ্তি হয়। এটাও কিন্তু এখানকার একটা কাহিনী। তো লক্ষিন্দরের কাহিনীটা আমি বললাম। এরপরে পরবর্তী পর্যায়ে পরের যে উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে টম থাম ও দৈত্য। এই টম থাম ও দৈত্যের কাহিনী আমি এবার আলোচনা করব। টম থাম ও দৈত্য এটা ইউরোপের বিভিন্ন দেশে এই লোককথাটি প্রচলিত রয়েছে। টম থামের কাহিনী হলো রিচার্ড জনসনের প্রকাশিত 1621 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্প। এই গল্পের মূল কাহিনী হলো যে টম থাম তার বাবার বুড়ো আঙুলের চেয়েও ছোট্ট মানুষ, ফলে খুব সহজেই সে যেখানে সেখানে পড়ে যায়। গরু তাকে গিলে ফেলতে পারে, একসময় রাক্ষস তাকে গিলে ফেললেও শেষ পর্যন্ত রাক্ষস বমি করে তাকে সমুদ্রের উপরে ফেলে দিতে বাধ্য হয়। এরপর সমুদ্রের একটি মাছ তাকে খেয়ে ফেলে। ঘটনাক্রমে সেই মাছটি কিং আর্থারের খাবারের জন্য ধরে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। মাছটি কাটলে টম বেরিয়ে আসে এবং রাজপ্রাসাদে থাকতে থাকতে রাজার অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। টম থামের গল্প এটা বহুদিন ধরে প্রচলিত একটা লোককথা, খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে হাসির একটা, খুব মজার একটা রসবোধ আছে এর মধ্যে। এটার অনুকরণে বাংলায় একটা লোককথা তৈরি হয়েছিল, সেটা অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যেটার নাম হচ্ছে বুড়ো আংলা। আসলে বুড়ো আঙুলের সমান আংলা হাঁসের পিঠে চড়ে সারা দেশের উপর দিয়ে উড়ে বেড়ায়, দেশের পরিচয় তুলে ধরে। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ো আংলা। তো এগুলোই হচ্ছে মোটামুটিভাবে লোককথার রসবোধযুক্ত উদাহরণ। আমরা 4টে উদাহরণ এখানে মোটামুটি তুলে ধরেছি এবং সবগুলো সম্পর্কে মোটামুটি একটু ব্যাখ্যাও করেছি। এবারে পরে আমরা মূল যে আলোচনা, লোককথার যে মূল বিষয়, সেটা আমরা আলোচনা করব, এর শ্রেণীবিভাগ। আমরা লোককথার শ্রেণীবিভাগগুলো বলবো যে ঠিক লোককথার একাধিক শ্রেণীবিভাগ ছিল। আমরা একটু ছক করেছি, এখানে একটা ছক তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো, একটা ছক হয়েছে, লোককথাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রূপকথা, ব্রতকথা, পশুকথা, পুরা কাহিনী, ইতিকথা, নীতিকথা, রোমাঞ্চ কথা। দেখো, এই
7টা ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রত্যেকটা ভাগ সম্পর্কে একটু একটু করে তোমাদেরকে বলে দিচ্ছি। রূপকথা হলো অলৌকিক জগৎ, রাক্ষস, খক্ষস, রাজা, রূপবান, ওই রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া, ডাইনি ইত্যাদির কাহিনী। এটা মূলত প্রাচীনকালে মানব সংস্কৃতির অঙ্গ, এটা বলা যেতে পারে। মুখে মুখে প্রচারিত এই রূপকথাগুলো চলে এসেছে দীর্ঘদিন ধরে। রূপকথার রাজা রানী, রাজপুত্র, ভূত, ব্যঙ্গমা, ব্যঙ্গমে এগুলো রয়েছে। এইটা হচ্ছে মোটামুটিভাবে। এর বিভিন্ন শাখাও রয়েছে, আয়তন অনেক অনেক বড়, বিভিন্ন বিষয় শাখা কাহিনী রয়েছে এবং অনেক অবাস্তব স্বপ্নীল পরিবেশ রয়েছে, অনির্দিষ্ট স্থান রয়েছে, সেই সমুদ্রের নিচে পাতালপুরী, সেখানে বিরাট প্রাসাদ, এইরকম নানান ধরনের কল্পকাহিনী এখানে রয়েছে। ব্রতকথা সম্পর্কে একটু বলি। ব্রতকথাটা দেখো স্টার করা আছে, অর্থাৎ ব্রতকথা সম্পর্কে নিশ্চয়ই আরও কিছু বক্তব্য আছে, আমি বলবো ধীরে ধীরে। তো ব্রতকথা হলো, এটাও কিন্তু একটা লোককথার শাখা, গুরুত্বপূর্ণ শাখা, এবং এখানে মূলত দেবদেবী কেন্দ্রিক। এটা দেবদেবী কেন্দ্রিক কেন বলেছি, যে বাংলার লৌকিক দেবদেবতাদের অবলম্বন করে এগুলো রচিত হয়। এখানে দেবতা মানুষ একাকার হয়ে যায়, দেবতাকে মানবীয় চরিত্রে নিয়ে আসা হয় এবং মানুষের মতোই তাদের মধ্যেও লোভ, ক্রোধ, সন্তুষ্টি ইত্যাদি নানান মানবিক গুরুত্ব পাওয়া যায়, মানবিক গুণ এখানে পাওয়া যায়। তাই একটা নির্দিষ্ট কাঠামো আছে একটা, মানে অর্থাৎ দেবদেবী শুরুতে প্রবল রুষ্ট হয়, পরে পূজা প্রাপ্তি হয়, ভক্তির দ্বারা আবার সন্তুষ্ট হয়, এবং মানে এইরকমভাবে একটা দেবতাদের একটা অলৌকিক কাহিনী বা দেবতাদের একটা অদ্ভুত একটা কল্পিত কাহিনী এখানে তৈরি করা হয়। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা নায়ক নায়িকা হয় তাদের প্রথম দিকে প্রচণ্ড দুঃখ ভোগ করে, বিপদ হয়, কান্না হয়, কৃচ্ছ সাধন করে, পরে দেবীর করুণা লাভ করে এবং তাদের সুখ ভোগ হয়, বিপদ থেকে তারা মুক্ত হয়, হাসি আনন্দময় জীবনযাপন পালন করে। এইভাবে কিন্তু ব্যাপারটা চলে গেছে। তো এরপরে যেটা বলবো আমরা, পশু কথা। পশু কথাও একটা উপকথা, অর্থাৎ পশু পাখির চরিত্র অবলম্বন করে এগুলো সৃষ্টি হয় এবং সাধারণভাবে বাংলায় এগুলো উপকথা। আদিম সমাজের সঙ্গে প্রকৃতির অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে এখানে। এখানে পশুত্বে দেবত্ব, অর্থাৎ পশুর মধ্যে দেবত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ সর্বপ্রাণবাদ একটা ভাবনা রয়েছে এখানে। পশু কথার এই যে উপকথা, এখানে পশু চরিত্রই কিন্তু মানুষের মতো, অর্থাৎ মানুষের ভাষায় তারা কথা বলে, মানুষের মতো আচার আচরণ করে। মানুষ এবং পশু দুটি ক্ষেত্রেই কিন্তু স্বভাবের সাদৃশ্যমূলক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে শেয়াল এবং কাককে মানুষের মতো ধূর্ত বলে চিহ্নিত করা হয়। আর ইতিবাচক দিকটিও কিন্তু, এর যেমন নেতিবাচক কিছু দিক আছে, ইতিবাচক দিকও কিন্তু রয়েছে। কারণ এই গল্পের প্রধান উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে কৌতুক রস পরিবেশন, যেখানে একটা মজার ব্যাপার থাকবে, আর একটা হচ্ছে নীতিকথা, অর্থাৎ প্রত্যেকটি গল্পের শেষে একটা নীতিকথা থাকবে, যেটার দ্বারা মানব সমাজকে শিক্ষা দেওয়ার একটা বিষয় থাকে। আচ্ছা, পরবর্তী হচ্ছে পুরা কাহিনী। পুরা কাহিনী কি আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ পুরা কাহিনী বলতে আমরা যে মিথের কথা বলেছি সেটা হচ্ছে পুরা কাহিনী। আমরা মিথের ব্যাখ্যা করেছি, মূলত পৌরাণিক ঘটনাগুলোকে অবলম্বন করে দীর্ঘ বিবর্তনে প্রাচীনকালের ইতিহাসকে আধুনিককালে নিয়ে আসা, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত যে ইতিহাসের ধারা বিবরণী, এবং সেখানে নানান ধরনের পৌরাণিক কাহিনী রয়েছে। বিভিন্ন দেশে, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে এই রকম ধরনের অসংখ্য পৌরাণিক কাহিনী ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে পুরা কাহিনী। আর ইতিকথা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত ইতিকথা বলতে ইতিবাচক লোককথা। ইতিবাচক বলতে যেখানে কিছু মানে আদর্শের দিকে কিছু ইতিবাচক পরিবর্তন, কিছু হ্যাঁবাচক পরিবর্তন, কিছু নতুন ধরনের ঘটনা আমরা লক্ষ্য করব। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধর্মগুরু রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে রয়েছে, এখানেও কিন্তু নানান ধরনের বিষয় বর্ণিত হয়েছে। আবার নীতিকথা, দেখো ইতিকথা রয়েছে, তার পাশে ঠিক নীতিকথা রয়েছে। নীতিকথা কি, মানে এগুলো হচ্ছে উপদেশ বা নীতি, যেখানে কিছু এমন কিছু কথা বলা হয়েছে যেগুলোর দ্বারা মানুষের শিক্ষা হয়। বিভিন্ন ধর্মের থেকে এগুলো এসছে, অর্থাৎ নীতিকথাগুলোর শেষে সাধারণ উপদেশ উল্লিখিত রয়েছে। ঈশপের গল্প যেমন রয়েছে, হিতোপদেশ যেমন রয়েছে, এগুলো হচ্ছে নীতিকথার উদাহরণ। তারপরে আমরা রোমাঞ্চ কথা বলে একটা ব্যাখ্যা রয়েছে। দেখো এগুলো মূলত রোমাঞ্চকর। এখানকার নাবিক হারুনুর রশিদের কথা বলা হয়েছে, আলিফ লায়লা, এই সমস্ত যে চরিত্র, এরা কিন্তু মূলত রোমাঞ্চকর তথ্যের মধ্যে পড়ে। এরপরে আমরা ব্রত কথাটা, যেহেতু এখানে একটা স্টার দেওয়া আছে, তাই ব্রত কথার ভাগগুলো একটু বলে দিই। ব্রত কথা মূলত প্রথমে দুটো ভাগ আছে, একটা হচ্ছে শাস্ত্রীয় ব্রত আর একটা হচ্ছে মেয়েলি ব্রত। শাস্ত্রীয় ব্রত মানে ওই যে দুর্গাষ্টমী ব্রত, শিবরাত্রি, নবমী ব্রত, সাবিত্রী ব্রত, এগুলো। আর মেয়েলি ব্রত হচ্ছে তুষালী ব্রত,
পুণ্যিপুকুর ব্রত, ইতু পূজা, এগুলো। আবার এখানে মেয়েলি ব্রতের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে নারী ব্রত আর কুমারী ব্রত। অর্থাৎ সাধারণত নারীরা, বিবাহিত নারীরা যে ব্রতগুলো পালন করে সেটা নারী ব্রত, আর যেটা অবিবাহিত কুমারীরা যেটা পালন করে সেটা হচ্ছে কুমারী ব্রত। তাহলে এইটা লোককথার শ্রেণীবিভাগ আমরা খুব ছোট্ট করে আলোচনা করলাম। এবারে আমরা পরবর্তী আলোচনায় যাব, অর্থাৎ এই পরবর্তী আলোচনাটা হচ্ছে আমাদের লোককথার বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্য আলোচনা করব। আচ্ছা, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখি কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা এর রচনা শৈলীর কথা বলবো। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সাধারণত লোককথার আয়তন ছোট্ট এবং এর আখ্যান বৃত্তও কিন্তু সরল, অর্থাৎ গদ্যে রচিত হয় বলে লোককথা বলা হয়। মাঝে মাঝে সংলাপ থাকে, ছড়া থাকে, অর্থাৎ লোককথার পরিণতি সমস্ত ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক বা মিলনান্ত, অর্থাৎ যেখানে শেষ পর্যন্ত প্রথম দিকে বহু বিরোধ থাকলেও শেষে কিন্তু মিলন হবে এবং একটি ইতিবাচক ঘটনার দিকে যাবে। এটা হচ্ছে এর প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে শ্রুতি নির্ভর বলা হয়েছে, অর্থাৎ লোককথা সাধারণত মুখে মুখে প্রচলিত হয়, গল্প, গান, ছড়া এগুলোর আকারে প্রচারিত হয় এবং গল্প কথনে এখানে নারীর ভূমিকা প্রাধান্য পায়। মূলত বয়স্কদের কাছে এই ধরনের গল্পগুলো শোনা যায়, তারা কম বয়সীরা এই গল্পগুলো শুনে শুনে মনে রাখে এবং পরবর্তী প্রজন্মের কাছে এগুলো চলতে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম দীর্ঘদিন ধরে এগুলো চলতে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করব মানব চরিত্র, অর্থাৎ লোককথার রূপক ধর্মিতার আশ্রয় নেওয়া হলো। এখানে বহু রূপক ধর্মিতা রয়েছে, বহু মন গড়া বিষয় রয়েছে, কিন্তু তা থাকলেও মূলত এর আড়ালে কিন্তু মূল চরিত্র হচ্ছে মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের রোজকার যে জীবনযাপন, তাদের রোজকার যে কর্মকাণ্ড, সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু লোককথা গড়ে ওঠে। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করব এর রূপক ধর্মিতা, অর্থাৎ রূপক ধর্মিতা হচ্ছে এর একটি প্রধান বৈশিষ্ট্য। সাধারণ মানব জীবনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া, কামনা বাসনা, এগুলোকে রূপকধর্মী চরিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। রাজা, রানী, রাজকন্যা, রাজপুত্র, রাক্ষস, খক্ষস, দৈত্য, ডাইনি, এগুলো লৌকিক অলৌকিক বহু চরিত্র এখানে রয়েছে এবং সবগুলোই কিন্তু রূপক ধর্মিতার মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় পশু পাখি কীটপতঙ্গের মধ্যেও কিন্তু মানবত্ব আরোপ করা হয়, তাদের মুখেও কথা বসানো হয় এবং সেগুলোকে মানব জগতে পরিবেশন করা হয় এবং এটাই হচ্ছে এর একটা বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে কাল্পনিক, অর্থাৎ এইখানে মানুষ স্বভাবগতভাবে কল্পনা বিলাসী, এটা অবশ্যই আমরা জানি। আর লোককথাগুলির একটি অন্যতম উপাদান হলো কল্পনা। কারণ এখানে ভূত রয়েছে, দৈত্য রয়েছে, পক্ষীরাজ, ঘোড়া রয়েছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী রয়েছে, এগুলো সবই হচ্ছে কাল্পনিক চরিত্র, যার বাস্তব ভিত্তি কিন্তু নেই। বহু প্রাচীনকাল থেকে লোকমুখে প্রচলিত হয়ে চলে আসা এই কাল্পনিক চরিত্রগুলি কিন্তু লোককথার অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে লৌকিক ঐতিহ্যের কথা আমরা বলবো, অর্থাৎ লোক জীবন এবং লোক সংস্কৃতির বহু বিচিত্র বিষয় অবলম্বন করে এগুলো রচিত হয়। বিশ্বের সর্বত্র নানান আঙ্গিকে, নানান বৈচিত্র্যময় বিষয়ে বহু লোককথা রয়েছে। এগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট লোক সংস্কৃতি বা ঐতিহ্যের সুস্পষ্ট প্রভাব বহু ক্ষেত্রে হয়তো কাকতালীয়ভাবে কোনো একটা গোষ্ঠীর কিছু ইতিবাচক দিক আমরা পেতে পারি, কিন্তু বাধ্যবাধকতা এমন কোনো ব্যাপার নেই বা নিশ্চিতভাবে এমন কিছু বলা যায় না যে কোনো একটা মানব গোষ্ঠীর কোনো একটা লোক সংস্কৃতির সঙ্গে এর মিল অবশ্যম্ভাবেই ঘটবে। তাও নাও ঘটতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কাকতালীয়ভাবে এটা ঘটতেও পারে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে নির্দিষ্ট স্থানকাল পাত্রের অনুপস্থিতি, এটা অবশ্যই বলা যেতে পারে, কারণ এখানে তো লোককথার কাহিনীগুলো যেহেতু বংশ পরম্পরায় প্রচলিত এবং মন গড়া কাহিনী, তাই এর কোনো স্থানকাল নেই। কারণ সর্বস্ত ক্ষেত্রেই ওই সাগরের নিচে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে রাজকন্যাকে লুকিয়ে রাখা, বহু দূরে কোনো এক রাজার দেশ, সেখানে পক্ষীরাজের ঘোড়ায় যাওয়া, 7 সমুদ্র 13 নদী পার হওয়া, এই রকম ধরনের রূপক ধর্মী বহু কিছু কথা এখানে রয়েছে, যার ফলে নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো সময়ের বিষয় কিন্তু এখানে থাকে না। পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে আমরা আলোচনা করব নীতি শিক্ষামূলক। হ্যাঁ, এটা অবশ্যই একটা দিক, কারণ লোককথায় নীতি শিক্ষা থাকে। শিশু কিশোরদের কাছে অবশ্যই এটা শিক্ষণীয় বিষয়, কারণ এই কাহিনীগুলি কল্পনা হলেও, এই কাহিনীর মধ্যে অলৌকিকতা থাকলেও এর শেষ বিষয়ে, এর একেবারে শেষ পর্বে এসে এমন একটা বিষয় থাকে যেটা মানুষকে বিনোদনের বাইরে তাদের মানস লোকের মধ্যে, অর্থাৎ শিশু মনের মানস লোককে প্রসারিত করে, তাদের মধ্যে একটা শিক্ষার দিক উন্মোচিত করে। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করব এর জনপ্রিয়তা, অর্থাৎ অবশ্যই
এই লোককথাগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল, কারণ বহু মানুষ বহুদিন ধরে প্রচলিত হয়ে এলেও, বংশ পরম্পরায় দীর্ঘ বিবর্তনের পথ বেয়ে এগুলো এগিয়ে এলেও এগুলো কিন্তু জনপ্রিয়তা নষ্ট হয়নি। এক দেশের লোককথা সেই দেশের কাল গণ্ডি সীমাকে অতিক্রম করে অন্য দেশে প্রচারিত হয়েছে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এগুলো কিন্তু জনপ্রিয়তা রয়েছে। অর্থাৎ লোককথার কোনো ভৌগোলিক পরিসর নেই, তার ভৌগোলিক বিস্তৃতি অসীম। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের লোককথা আমরা জানি, শুধুমাত্র ভারতীয় নয়, আমরা যে দেশে বসবাস করি সেই দেশ নয়, সারা পৃথিবীর যে সমস্ত লোককথা ছড়িয়ে রয়েছে সেগুলো সমস্ত মানুষের কাছে জনপ্রিয়। তাহলে লোককথার বৈশিষ্ট্যগুলো 9টা বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলেছি, একবার বলে দিই। রচনা শৈলী শ্রুতি নির্ভর, মানব চরিত্র, রূপক ধর্মিতা, কাল্পনিক, লৌকিক ঐতিহ্য, নির্দিষ্ট স্থানকাল পাত্রের অনুপস্থিতি, নীতিশিক্ষামূলক এবং জনপ্রিয়তা, এগুলো বৈশিষ্ট্য। এরপরে আমরা শেষ পার্টে একদম যাব, সেটা হচ্ছে এর গুরুত্ব। গুরুত্বের ক্ষেত্রে আমরা প্রথম যে গুরুত্বের কথা বলবো সেটা হচ্ছে মানব সমাজ সংস্কৃতির পরিচয়। অর্থাৎ লোককথা পৃথিবীর প্রতিটি দেশে, জাতি এবং সভ্যতায় খুঁজে পাওয়া যায়। লোকসংস্কৃতি নেই এমন দেশ পৃথিবীতে নেই, কারণ কোনো সমাজ সৃষ্টিতে লোককথাগুলিতে মানুষের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি এই বিষয়গুলো পরিবেশিত হয়। ফলে এই সকল দেশের অতীত সমাজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। একটা দেশের অতীত বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়, অর্থাৎ সেই দেশের তাদের মানুষদের সমাজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায় এখানে। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে ইতিহাসের ধারণার কথা বলবো। হতে পারে এগুলো অলৌকিক, হতে পারে এগুলো কাল্পনিক, হতে পারে এগুলো অবাস্তব, কিন্তু এখানে মানুষের সমস্যা, তার সমাজ, অর্থনীতি, রাজনীতি, সভ্যতার সংকট সবই কিন্তু প্রভাব ফেলে। তাই লোককাহিনীগুলি থেকে ইতিহাসের অনেক কথা খুঁজে পাওয়া যায়। ইতিহাসের অনেক অলিখিত ঐতিহ্যের মধ্যেও এর অস্তিত্ব রয়েছে, যদিও বা কল্পনার মিশ্রণ রয়েছে। বারবার বলছি এখানে কল্পনা থাকতে পারে, কিন্তু কল্পনা থাকলেও এর মধ্যে কিছু ঐতিহাসিক বিষয়ও কিন্তু রয়েছে, ঐতিহাসিক ভাবনাও রয়েছে। ইতিহাসকে পুনর্নির্মাণ করার ক্ষেত্রে, জীবনের মধ্য থেকে উপদেশকে সংগ্রহ করার ক্ষেত্রে এর কিন্তু বড় ভূমিকা রয়েছে। তৃতীয় গুরুত্ব হিসাবে আমরা আলোচনা করব নীতি শিক্ষা প্রদান। আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সেখানেও বলেছি যে লোককথার গল্পগুলি নীতি শিক্ষামূলক, কারণ এই গল্পগুলি মানুষের জীবনে চলার পথে উপযুক্ত শিক্ষা প্রদান করে। কারণ মানুষ চলতে গেলে এই গল্পগুলোর মাধ্যমে অনেক রকম শিশু মনে যে প্রসারতা তৈরি করে, সেগুলো পরবর্তীকালে তাদের মধ্যে একটা নীতি শিক্ষার জন্ম দেয় এবং তারা এর উপর নির্ভর করে তাদের পথকে বেছে নেয় বা তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে চলে। পরবর্তী পরবর্তী গুরুত্ব হিসেবে আমরা আলোচনা করব আনন্দদান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ শতাব্দীর পর শতাব্দী ব্যাপী লোক মুখে প্রচলিত এই বিষয়টা পাঠকদেরকে আনন্দ প্রদান করে চলেছে। বিজ্ঞানের আগের থেকে শুরু হয়েছে মানুষের মনোরঞ্জন। বিজ্ঞানের যুগে মানুষ অনেক বেশি যৌক্তিক, মানুষ অনেক বেশি আধুনিক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা বা লোককথা শোনার প্রবণতা কিন্তু কমে যায়নি। অর্থাৎ মানুষের মনোরঞ্জন সৃষ্টি করার ক্ষেত্রে, মানুষকে আনন্দ দান করার ক্ষেত্রে এই লোককথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখনও পর্যন্ত গ্রামীণ জনসাধারণের মধ্যে এর প্রভাব বা এর প্রসার সমানভাবে রয়েছে, অত্যন্ত জনপ্রিয় রয়েছে। প্রতিটি সমাজে প্রত্যেকটি মানুষের কাছে এর জনপ্রিয় কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে গুরুত্বের বিভিন্ন দিকটা আমরা আলোচনা করলাম। এবার আমরা একটু এর মূল্যায়নের পাটে চলে যাব। এবারে মূল্যায়নটা আলোচনা করলেই আমাদের আলোচনাটা শেষ। হ্যাঁ, তাহলে মূল্যায়নের ক্ষেত্রে আমি বলি যে মূলত লোককথাগুলো মানব সমাজের উচ্চবর্গের মানুষদের ইতিহাস রচনার ক্ষেত্রে এখানে উপাদান রয়েছে। সাধারণ নিম্নবর্গের মানুষের ইতিহাস রচনার বিষয়টি কিন্তু এখানে তেমনভাবে রক্ষিত হয়নি, মূলত সেটা অবহেলিত হয়েছে। সাধারণ মানুষদের জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরার জন্য লোককথার স্বাভাবিকভাবে ঐতিহাসিকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এখানে রাজা, রাজপুত্র, মন্ত্রী এরকম বড় বড় ব্যাপারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায়। সেক্ষেত্রে দরিদ্র মানুষ, দরিদ্র পরিবার, দরিদ্র সমাজ সেগুলো কিন্তু খুব একটা গুরুত্ব পায় না। সুতরাং লোককথা গল্পগুলির অধিকাংশই কাল্পনিক এবং কাল্পনিক লোককথার কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না, এটা অবশ্যম্ভাবী। তবে আমি আগেও বলেছি যে কাকতালীয়ভাবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এর সঙ্গে সমাজের কিছু মিল থাকলেও থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি লোককথার মূল্যায়ন। তাহলে লোককথা সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করলাম, এর সমস্ত দিকটাই কিন্তু আমি আলোচনা করেছি। কি এর সংজ্ঞা কী,
এর বৈশিষ্ট্য কী, লোককথার যে শ্রেণীবিভাগগুলো সেগুলো বলেছি, লোককথার যে উদাহরণগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, এবং লোককথার গুরুত্ব কী সেটাও আমরা আলোচনা করেছি, এবং সর্বোপরি লোককথার মূল্যায়ন নিয়েও আমরা ছোট্ট করে হলেও দুটো কথা বলেছি। সুতরাং আমার আজকের মতো এখানে আমরা ক্লাসটা শেষ করব। তার আগে তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।